আসসালামু আলাইকুম। A10 বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। বুধবারের হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক। কয়েকটি রাজনৈতিক দলের যোগ দেয়া নিয়ে ধূম্রজাল। সতেরো বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফুলের শুভেচ্ছায় বরণ করতে কেরানীগঞ্জ কারাগারের সামনে কর্মীদের ভিড়। এবং হোটেল রেস্তোরাঁয় ভ্যাট আগের মতো ৫% রাখার সিদ্ধান্ত এনবিআরের। কমতে পারে ওষুধ ও আইএসপি ব্যবসায়, বিকেলে প্রজ্ঞাপন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে আমাদেরকে জানান। আপনি জানেন যে এখানে রাজু ভাস্কর্যের সামনে যে মুভমেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটা বড় মিছিল করে এসে রাজু ভাস্কর্যের সামনে এই আদিবাসীদের উপর হামলার যে ঘটনা, তারপরে এখানে শিক্ষার্থীরা এই অবস্থান নিয়েছে। এবং আপনি এর আগের যে খবরটা আপনারা জানেন, যে সেটা হলো যে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আদিবাসী শিক্ষার্থীরা তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি এবং দেখেছি যে সেখানে পুলিশ বাধা দেয় এবং শিক্ষার্থীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। এবং সেটারও নিন্দা জানাচ্ছে এখানকার শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিক্ষার্থী এখানে দাবি জানাচ্ছে যে যারা এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, জনগণ সবাই জনগণ, সেই জায়গায় প্রাধান্য দিয়ে আদিবাসীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক যে বিচার, সেটা যেন নিশ্চিত করা যায়। এখানে যেন কোনো অবস্থাতেই যেই হোক না কেন তার যেন সর্বোচ্চ বিচার হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এনসিটিভির সামনে যে ঘটনাটি ঘটেছিল সেটাকে ন্যাক্কারজনক বলে শিক্ষার্থীরা বারবারই তাগাদা দিচ্ছে যে কোনো অবস্থাতেই যেন কোনো টাল বাহানা না হয় এবং সর্বোচ্চ পর্যায়ে বিচার হয়। এবং সেই দাবিতে তারা কিন্তু এখানে এই মিছিল হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সকাল থেকেই উত্তপ্ত ছিল। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা এই মুভমেন্টটা কন্টিনিউ করছিলেন, আসলে আপনাদের অবস্থাটা কি? আসল কথা কি, আমরা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল হচ্ছে গিয়ে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিলাম। তো ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি আমাদের যে আদিবাসীরা, তারা হচ্ছে গিয়ে ইতিমধ্যে তারা তাদের মুভমেন্ট নিয়ে বের হয়েছিল অ্যান্ড তাদের উপর হচ্ছে গিয়ে আক্রমণ করা হয়, যার কারণে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি। তো মূলত হচ্ছে গিয়ে আমাদের সকলের হচ্ছে গিয়ে যে জুলাই আন্দোলন, সেটাকে কেন্দ্র করে আমাদের সবার দাবি ছিল যে একটা বৈষম্যহীন সমাজের, বৈষম্যহীন বাংলাদেশের। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে না, এই বৈষম্যগুলো চলছে ও অবিরাম বিভিন্ন হচ্ছে কি প্রকারে হচ্ছে কি আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে কি ভেবে নিচ্ছি যে হয়তোবা একটা দল ভুল হলে আরেকটা দল হয়তোবা সঠিক, এমনটা না। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যেন এই যে আদিবাসীরা যারা, ওরা আমাদের ভাই, তারপর এই যে হিন্দু, এই যে আমরা যে একটা ট্যাগ লাগিয়ে দিই ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে এটা হচ্ছে কি তাদেরকে আমরা নিজেদের থেকে আলাদা করে দিচ্ছি, যেটা হচ্ছে কি খুবই অন্যায় একটা ব্যাপার। আমরা চেষ্টা করবো যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যেন হচ্ছে গিয়ে বৈষম্যহীন হয়, প্রত্যেকটা মানুষ সমান হয়। দাবি পরিষ্কার, মানে আপনারা চাচ্ছেন যে সবার যেন বিচার হয় এবং সুষ্ঠু বিচার হয়, যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়। জি, শুনছিলেন যে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছিল, সাধারণ শিক্ষার্থীরাও এর মধ্যে রয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এই বিষয়ে নিন্দা জানানো হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরও বিচারের দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই বিষয়টি এখন সামনে আছে, অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে সবাই চাচ্ছে
যেন কোনো অবস্থাতেই এখান থেকে টালবাহানা না হয়, অন্তত বিচারটা সুষ্ঠুভাবে হয়ে দৃষ্টান্ত স্থাপন হয়। তোহা। জি আদিন, আপনাকে ধন্যবাদ। এর আগে মতিঝিলে এনসিটিবির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় সরকার। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই। ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে ওই ঘটনার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা সহ শিক্ষার্থীদের উপর হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে গণ অভ্যুত্থানের চেতনা প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব মামলায় খালাস পাওয়ার 17 বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের প্রতিনিধি মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, লুৎফুজ্জামান বাবর ঠিক কখন কারাগার থেকে মুক্তি পাবেন আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ তোহা। আপনাকে জানিয়ে রাখি যে পুরো এলাকা আপনি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। প্রিয় নেতা এখানে কিছুক্ষণ আগে তার যে গাড়িবহর ঢুকেছিল সেই গাড়িবহর দিয়ে তার উপস্থিতি টের পেয়ে এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন, যারা সকাল থেকে এখানে কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন এবং তার নিজ এলাকা সহ ঢাকা সহ আশপাশের এলাকা যারা মানুষজন রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী, তার সমর্থনকারী এবং যারা তাকে পছন্দ করেন, এই মানুষগুলো এখানে সকাল থেকে এখানে ভিড় করছেন এবং সবাই কেন্দ্রীয় কারাগারের এই ফটকের সামনে তারা অবস্থান করছিলেন। তবে বেলা 2টার আগে যে লুৎফুজ্জামান বাবরের আনার জন্য যে গাড়িবহর প্রবেশ করেছিল, সেই গাড়িবহরটি যখন প্রধান ফটকের সামনে অবস্থান করে তখনই নেতাকর্মীরা এখানে যে প্রধান ফটকের সামনে যে একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং প্রিয় নেতাকে বরণ করানোর জন্য তারা সামনে এগিয়ে যায় এবং পুরো এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় কারাগারের আশপাশ সহ এখানে যে কেন্দ্রীয় কারাগারের সামনে সেই সার্ভিস রোডে গাড়িবহরের ভিড়ের কারণে সকাল থেকে অচল অবস্থা রয়েছিল এবং প্রিয় নেতা কর্মীদের ভিড়ে পুরো এলাকা লোকে লোকারণ্য রয়েছে এবং নির্ধারিত যে সময় আমরা জানতে পেরেছিলাম যে 2টা নাগাদ তিনি বের হবেন, সেই অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে নেতার লুৎফুজ্জামান বাবর যে গাড়ির বহরে যে আসছিলেন প্রধান ফটকের সামনে, সেই তার উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেদ করে সামনে চলে গিয়েছেন এবং প্রিয় নেতাকে বরণ করার জন্য তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন। এমনটা আপনারা দৃশ্যতে দেখতে পাচ্ছেন এবং যে কারারক্ষী যারা রয়েছেন এবং যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা এখন অনেকটা নীরব অবস্থায় পালন করছেন এবং এখানে অসংখ্য মানুষের ভিড়ের কারণে পুরো অবস্থাটা এখন বলা চলে একটি উৎসবমুখর পরিবেশে। যেমনটা আমরা দেখেছিলাম যে সকাল থেকে বাদ্যযন্ত্র নিয়ে অনেকে এসেছেন, ফুলের তোড়া এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন প্রিয় নেতাকে বরণ করানোর জন্য এবং কিছুক্ষণের মধ্যে লুৎফুজ্জামান বাবর যেহেতু তার সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং তিনি মুক্ত বাতাসে তিনি নিঃশ্বাস নিচ্ছেন। গেল 17 বছর তিনি কারাভোগ করেছিলেন এবং এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে এবং ষড়যন্ত্র করে তাকে গেল 17 বছর ধরে তিনি কারাভোগ করেছেন এবং সেই মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়ে নেতাকর্মীরা খুবই বলছেন যে খুবই আনন্দিত এবং এই তাদের যে বিজয় সেটা এবং সত্যের যে বিজয় হয়েছে তারা সেটি বারবার বলছেন এবং পুরো এলাকা যদি আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও মানে ঠাঁই পাওয়া নেই, পুরো মানুষে ভরে গিয়েছে এবং যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা ফুলের তোড়া নিয়ে এসেছেন প্রিয় নেতার জন্য এবং আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। তবে এখন
যে পরিস্থিতি পুরো এলাকায় দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি হয়তো এই ফটক দিয়ে গাড়ি বহর নিয়ে বের হবেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং প্রিয় নেতার জন্য তারা যে অপেক্ষা রয়েছেন, লুৎফুজ্জামান বাবরের জন্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং 3 বারের সংসদ সদস্য, তার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা এবং তাকে বরণ করার জন্যই এই আয়োজন। জি তোহা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জি তবু আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকেল 4টায় শুরু হতে যাওয়া বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 4 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈঠক ডেকেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের নেতাদের কাছে খুদে বার্তা পাঠিয়ে সর্বদলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্র জনতা আর কোনদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। ক্ষমতাকে আঁকড়ে ধরে কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন তাহলে তাদের পরিণতিও সাবেক প্রধানমন্ত্রীর মতো হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। কুড়িগ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে এই লংমার্চ শুরু করেন তিনি। পথসভা লিফলেট বিতরণ করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সারা দেশের সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা বন্ধের দাবিতে ফেলানী ফর লং মার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখা। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। আমার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জরুরি বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতরাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। এ সময় রাজনৈতিক দলগুলোকে সব মতানৈক্য ভুলে জাতির অগ্রগতির প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে গেল বছরের 31 ডিসেম্বর 15 দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে দেশব্যাপী চলে ঘোষণাপত্র নিয়ে প্রচার ও জনসংযোগ। কিন্তু ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ না প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গত 15 দিনের প্রোক্লামেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের মন্থর গতি এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লামেশন জারি করা দরকার। এ সময় জুলাই 24-এর আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান নেতারা। 15 তারিখের মধ্যে সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। কিন্তু সকলকে একসাথে আলোচনা টেবিলে, বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক থেকে ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠন দুটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
ফ্যাসিস্ট হাসিনার পতন মানতে পারেনি বলেই ভারত অবৈধভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাড্ডা, রামপুরা ও বনশ্রীতে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে লুটপাটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। বাংলাদেশের উপর অত্যাচার বাংলাদেশে নয় ভারতে হয় দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য মেনে নেবে না। বলেন, সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিতে হবে। আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছেন। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো 5% রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে আজই আদেশ জারি করবে এনবিআর। এছাড়া ওষুধ এবং আইএসপি ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। এর আগে গত 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% ও আইএসপির উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2.4 থেকে বাড়িয়ে 3% করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। 15% ভিএটির স্থলে 5% মূসক আরোপিত হবে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে। বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV-তে আক্রান্ত 30 বছর বয়সী নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার সন্ধ্যায় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সঞ্জিদা আক্তার শুধু HMP ভাইরাসের কারণে মারা যাননি, স্থূলতা, নিউমোনিয়া ছাড়াও কিডনি সংক্রান্ত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ওই নারী HMPV-তে আক্রান্ত থাকলেও অন্যান্য জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। নিউমোনিয়ার কারণে মর্টালিটি কিন্তু সারা বিশ্বে হতে পারে, তাহলে তার মর্টালিটি ছিল কিন্তু আমাদের ক্লেফসিলা নিউমোনি। তাহলে আমাদের যে টপিকসটা ছিল আমরা অনেকগুলো চয়েস করে করলাম। কেন করলাম? এটা কি আসলে একটা থ্রেট, কিন্তু যেহেতু একটা মারা যাচ্ছে আমরা কি তাহলে থ্রেট মনে করব না? আমরা থ্রেট মনে করছি না। কেন তিনি মারা গেলেন? উনি মারা গেলেন ডিউ টু একটা ইমিউন সাপ্রেসড একটা ইনসিডেন্স, এটা আর কিছু নয়। সারা বিশ্বে এরকম মারা যাচ্ছে, এখানে 5 লাখ মারা যাচ্ছে, তাহলে সেই জিনিসটার জন্য। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলমান পরিস্থিতিতে বিদেশি স্টলের পরিমাণ কম থাকায় দেশীয় পণ্যেই আস্থা খুঁজছেন ক্রেতারা। এদিকে ক্রেতা আকর্ষণে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দেশীয় ব্র্যান্ডগুলো। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখন মাঝামাঝি, তাই এখন সকাল থেকে শুরু হয়ে যায় ক্রেতাদের আনাগোনা। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠতে শুরু করেছে মেলা। বিগত বছরের তুলনায় এবারের মেলায় বিদেশি স্টলের সংখ্যা একেবারেই কম, তাই আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে মিনিস্টার, ভিশন, ভিস্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়নগুলো। বেড়েছে বেচাকেনা। দেখছি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিব। বাণিজ্য মেলাটা অনেক গুছানো আছে, পরিপাটি আছে, আগের বারের তুলনায় এবার অনেক ভালোই। এবারের মেলায় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানসম্মত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, থাকছে বিশেষ মূল্য ছাড়। আপাতত আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা আমাদের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে, স্পেশালি রাইস কুকার আছে, আর এখন আমাদের টিভিটা যে 65 ইঞ্চের যে টিভিটা আছে এটা এখন আমাদের সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট। দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশনও পাওয়া যাচ্ছে রাইস কুকার, টিভি, ফ্রিজ সহ অত্যাধুনিক সব পণ্য। ক্রেতাদের আকর্ষণ করার জন্য আমরা কিছু অফার চালাচ্ছি। যেমন প্রথমে চলতেছে আমাদের হোম ড্রিম অফার। হোম ড্রিম অফারের আওতাভুক্ত হচ্ছে ওইসব ক্রেতাজন যারা 5000 টাকার উপরে পণ্য কিনতেছে, তারা আমাদের হোম ড্রিম অফারের আওতাভুক্ত হচ্ছে। হোম ড্রিম অফারে আমরা প্রথম পুরস্কার হিসাবে একটি ফ্ল্যাট দিচ্ছি এবং সেকেন্ড পুরস্কার হিসেবে একটি গাড়ি দিচ্ছি
এবং তৃতীয় পুরস্কার হিসাবে একটা টুপার ফ্রিজ, এবং এই অফারে 100+ কাস্টমারকে আমরা বিজয়ী ঘোষণা করতেছি। ছোট পরিসরে হলেও দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড বিস্তায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি, এসি, ফ্রিজ সহ বিভিন্ন পণ্য। গতবারের তুলনায় এবার আমরা কিছু স্পেশাল রেখেছি, আমাদের ডিসকাউন্ট আছে। গতবার যে কাস্টমার ফুটফল ছিল, এবার আলহামদুলিল্লাহ আশানুরূপ মোটামুটি ভালোই হচ্ছে আর কি। দেশীয় ইলেকট্রনিক্স পণ্যে ক্রেতাদের আস্থা ফেরাতে প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা দুর্গন্ধ। পরিস্থিতির পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি পয় ও বর্জ্য শোধনাগারের কাজ শুরু হলেও নানা সংকটে এখনো আলোর মুখ দেখেনি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, এতে ক্ষুব্ধ শহরবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2018 সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ, যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কয়েক কোটি টাকা খরচে নির্মিত প্রকল্পটি এখনও চালু করা যায়নি, ফলে এর সুফল পাচ্ছে না শহরবাসী। এজন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্থানীয়রা। ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজের যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নাই, মানুষ ময়লা নিয়ে আসে বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু মানে এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো, এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে। আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী, আমি মনে করি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই, তাই আলাদা শ্রমিক দিয়ে কাজটি খুবই কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে, তার পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে। বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিন এখনও চালুই হয়নি, ফলে প্রকল্পে ব্যবহার করা দামি মেশিন নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালুর দাবি নওগাঁবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে মানিকগঞ্জের হাজারী গুড়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এর সুনাম ও পরিচিতি। তবে পৃষ্ঠপোষকতার অভাব ও ভেজাল গুড়ের কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে বিশেষ এই খেজুরের গুড়। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জনশ্রুতি আছে এর স্বাদ ও গন্ধে মুগ্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথও। এর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও হাজারীগুড়ের স্বাদে ভরেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বংশানুক্রমে হরিরামপুরের ঝিটকায় অন্তত 30টি গাছি পরিবার তৈরি করে আসছে বিশেষ এই খেজুরের গুড়। প্রতি পরিবার 5 থেকে 10 কেজি গুড় তৈরি করে। প্রতি কেজির বাজার দর 1500 থেকে 2000 টাকা। সাধন করা এরই নাম হাজারী গুড়। এই হাজারী গুড়ে শুধু বাংলাদেশ না, অন্য কোনো জেলায়, অন্য কোনো রাষ্ট্রে এগুলো পারবে না, শুধু মানিকগঞ্জ হাজারী করতে পারবে। ছায়াটন লাগে, তাফাল বসানো লাগে, পরিষ্কার করা লাগে, তারপরে রস জাল দেওয়া শেষ করে আবার পানি গরম করা লাগে, পানি গরম করে ওই হাঁড়িগুলো ধোয়া লাগে, নাল ধোয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। বিক্রি করি 1800 টাকা বিক্রি করি, প্রতিদিন 5 কেজি 6 কেজি করে গুড় হয়। তবে খেজুর গাছ কমার সঙ্গে উৎপাদন খরচ বাড়ায় এই পেশা থেকে সরে যাচ্ছে অনেকে। তাই ঐতিহ্য রক্ষায় সরকারি তদারকি জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজারী গুড়টা টোটালি একদমই সাদা, মানে যথেষ্ট পরিমাণ সাদা হয়ে থাকে এবং এই গুড়ের স্মেলটা অনেক বেশি, যার কারণে এই গুড়ের চাহিদা রয়েছে। 1 কেজি হাজারী গুড় উৎপাদন করতে 10 থেকে 12 লিটার এই রস লেগে যায়। তো সবকিছু মিলিয়ে 1 কেজি হাজারী গুড়ের দাম মানে ওইভাবে খরচ ধরতে গেলে অত বেশি না।
খেজুর গাছ রোপণ, গাছিদের প্রশিক্ষণ, ভেজাল গুড় তৈরি বন্ধ সহ হাজারী গুড়কে জিআই পণ্যের স্বীকৃতির উপযোগী করে তুলতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। হাজারী গুড়ের যে মূল উপাদান খেজুরের রস, এই রস উৎপাদন এবং রসের সংস্থান যাতে নিরবচ্ছিন্ন থাকে, এই জন্য আমরা দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করে আমরা খেজুর গাছ রোপণ করব। পাশাপাশি পটেনশিয়াল যারা গাছই আছে তাদেরকে আমরা তালিকা তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করব। প্রতি বছর শীত মৌসুমের কয়েক মাসে কোটি টাকার উপরে বিক্রি হয় এই গুড়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে উদ্বোধন হলো হাইসেন্স QLED টিভি সিরিজ। রাজধানীর গুলশান AKBTI ল্যান্ডমার্কের ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফেয়ার গ্রুপের ডিরেক্টর মিস্টার মুতাসিম দায়ান এই ঘোষণা দেন। এ সময় তিনি দেশের বাজারে কনজিউমার ইলেকট্রনিক্সের সর্বাধুনিক প্রযুক্তির এই সংযোজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 100 ইঞ্চি প্লাস টিভি ক্যাটাগরিতে 1 নম্বর অবস্থানটি নিশ্চিত করার মাধ্যমে হাইসেন্স বিশ্বব্যাপী প্রিমিয়াম টিভি বাজারে আরও সুসংহত হল। ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার CMO মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সময় হাইসেন্স QLED টিভির বৈশিষ্ট্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও মিডিয়া প্রতিনিধিরা ছাড়াও ফেয়ার ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং JM তসলিম কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোডাক্ট মোহাম্মদ মুশফিকুর রহমান। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামীতে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক ধনিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ভিত্তিক শাসন আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি। ওভাল অফিসে পঞ্চম ও শেষ আনুষ্ঠানিক ভাষণে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় সদ্য ঘোষিত গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তার পররাষ্ট্রনীতির কৃতিত্ব তুলে ধরেন তিনি। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মেয়াদ শেষ হওয়ার 5 দিন আগে বুধবার সন্ধ্যায় ওভাল অফিস থেকে শেষ আনুষ্ঠানিক ভাষণ দেন। বাইডেন স্মরণ করেন কোভিড-19 এবং 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার মধ্যে কিভাবে তার প্রশাসন যাত্রা শুরু করেছিল। অভিযোগ করেন, ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্য ছিল 2020 সালের ফলাফল পাল্টে দেয়া। 4 বছর আগে আমরা বিপদ আর সম্ভাবনার মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে আত্মপ্রকাশ করি। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে দাবি করে বাইডেন বলেন, এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে, সেই সাথে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ভিত্তিক শাসন ব্যবস্থা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিদায়ী প্রেসিডেন্ট। ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়ে বাইডেন তার পররাষ্ট্রনীতির প্রশংসা করেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই চুক্তির জন্য কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটা সম্ভব করার পেছনে কারণ শুধু এই না যে হামাস চরম চাপের মধ্যে ছিল এবং লেবাননে যুদ্ধবিরতি আর ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আঞ্চলিক প্রেক্ষাপট পাল্টে গেছে। এর পেছনে আমেরিকার লেগে থাকা এবং প্রচণ্ড পরিশ্রমী কূটনীতিরও অবদান রয়েছে। জরিপ সংস্থা গ্যালাপ অনুযায়ী বাইডেন তার মেয়াদ শেষ করছেন 39% ইতিবাচক রেটিং নিয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। চিটাগংয়ে BPL এ দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে তামিম ইকবালের দল। অন্যদিকে 7 ম্যাচে মাত্র 1 জয়ে ঢাকার অবস্থান সবার শেষে। আগের ম্যাচে লিটন দাস আর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় থিসেরা পেরেরার দল। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবে ঢাকা। দলে অন্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন কোচ জে, চতুরঙ্গা ডি সিলভা এবং ফরমানুল্লাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ 8 উইকেটে 88 রান।
রিয়াল বেটিসকে 5-1 গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। নিজেদের মাঠে গাভির গোলে 3 মিনিটে এগিয়ে যায় কাতালানরা। 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলস কোন্দে। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে উড়িয়ে দেয়া হান্সি ফ্লিকের দল এই ম্যাচেও ধরে রাখে গোল উৎসব। দ্বিতীয়ার্ধে রাফিনহা আর ফেরান তোরেস 4-0 গোলে এগিয়ে নেয় বার্সেলোনাকে। দলের পঞ্চম গোলটি লামিন ইয়ামালের। বেটিসের হয়ে 1 গোল শোধ দেন ভিটর রকি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশি ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ উপভোগ করেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফের সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি গভীর আগ্রহের কথা জানান হামজা চৌধুরী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।